ওয়াকার নিজেই তো আত্মঘাতী জঙ্গি। ওয়াকার যদি সেনাবাহিনী প্রধান না হতো, আপনার এই আমরা একটা ওই যে মেজর জিয়া একজন আছে না খুব বিখ্যাত, আপনার ওয়াকার যদি ওই যে বঙ্গবন্ধুর যে ফ্যামিলি বলে ওইখানে বিয়ে না করতো এবং তার যদি এই ক্যারিয়ারের উপরে ওঠার সুযোগ না থাকতো, আমি এবং আর্মিতে না ঢুকলেও সে জঙ্গি হয়ে যেত, আর আর্মিতে ঢুকার পরেও সে জঙ্গি হতো। কিন্তু তার যেহেতু একটা ইয়ে ছিল যে আওয়ামী লীগের লোকজনের সাথে খাতির আছে, সুতরাং তার সেনা প্রধান হওয়ার সুযোগ আছে। কিন্তু শেষ বয়সে এসে দেখেন বেইমানিটা করলো কিন্তু শেখ হাসিনার সাথে, এবং শেখ হাসিনার সাথে বেইমানি করার পর থেকে কিন্তু ওয়াকারকে কেউ চাকরের বেশি একটুখানি ভালো চোখে কেউ দেখে নাই কিন্তু, এবং সে ট্রিটমেন্টও তাকে দেয় নাই। সবাই এই জঙ্গিগুলা থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সরকার, এখন কিন্তু সে একটা মোটামুটি আপনার চাকর হয়ে আছে। এই চাকর কখন যাবে না যাবে সেটা আপনি ঠিক বলেছেন যে আমরা হয়তো বুঝতে মানে এটা যেতে পারে নাও যেতে পারে, কিন্তু ওয়াকারের বাকি জীবনটা কিন্তু অত্যন্ত লানতের মধ্যে কাটবে নিঃসন্দেহে। আপনি দেখেন ওই যে এর আগে যারা মইনুর এখন কোথায়, কিন্তু মইনুর তো ওয়াকারের মতো অপরাধ করে নাই ভাই। মানুষ তাদের ভুলে গিয়েছে, তারপরও মানুষ তাদেরকে, তারা দেশে আসতে সাহস পায় না, প্রকাশে করতে। মইনুর তারাই যদি না পারে তাহলে তো আকাম কুকাম সন্ত্রাস মব ভায়োলেন্স এই দেশের মুক্তিযুদ্ধের স্মারক ভেঙেছে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙিয়েছে, এই দেশের ভাষা আপনার যত মুক্তিযুদ্ধের যত স্মৃতিচিহ্ন সব ধ্বংস করেছে সে। বাংলাদেশের জনগণ তাকে সার্ভে, এই দেশের অর্থনীতি ধ্বংস করেছে, হাজার হাজার লোক মেরে ফেলেছে। তো এক্ষেত্রে জনগণ সার্ভে, আপনি ঠিকই বলেছেন হবিগঞ্জে মায়ের খাইতেছে, এটা ঠিক। ইত্তেফাকে একটা নিউজ এসেছে, সার্ভিস মলম বলতেছে আমার ভাইকে মারতেছে, বাঁচান বাঁচান, হবিগঞ্জে সে সার্জিস মলমের আকুতি। ইত্তেফাকে এরকম একটা নিউজ এসেছে, এটা সত্য। দৌড়াদৌড়ি নাকি এই জঙ্গিগুলা ফরিদ ভাই, এই যে ওরা যে গোপালগঞ্জে গেল গত বছর এবং সেখানে আপনার ওয়াকার যে খুন করলো, এই খুনটা কিন্তু ওয়াকার আর জঙ্গিগুলা একসাথে করেছে, এইটাই কিন্তু আমরা দেখব ভবিষ্যতে। এই আপনার ওই যখন ওয়াকার এদেরকে বাঁচাচ্ছিল, নৌবাহিনীর কি কি মানে সামরিক জানে ওরা পালাচ্ছিল, তো এরা কত নিষ্ঠুর। এখন মার খেয়ে আবার রাস্তা ওরা ফেসবুকে পোস্ট দেয় যে আমাদেরকে মারছে। একটা জিনিস কি, এদের কিন্তু আপনার মানে ওরা আসলে এই ধরনের অপরাধ রাষ্ট্রের সাথে করে গেলে কিভাবে আপনার সময় মতো পালাতে হয় সেই সেন্সটাও কিন্তু ওদের নষ্ট হয়ে গেছে, আপনার সময় মতো টাকা পয়সা আপনার হাতে চলে আসাতে। একজন লিখছিলেন যে আমির খসরু মাহমুদ চৌধুরীর ডিগ্রি টিগ্রি কি আছে, আমরা তো জানতাম যে কিছু আছে, কিছুদিন আগে আবার পেপারে বের হয়েছে উনি নাকি শুধুই বিএ পাস। তবে উনি একজন বড় ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্যের ওইখানে ওনার অভিজ্ঞতা আছে, কিন্তু মন্ত্রী হিসাবে তো এখন পর্যন্ত উনি কোনো সাফল্য দেখিয়েছেন এটা আমার মনে হয় নাই। ফরিদ ভাই কি বলবেন? এখন ব্যবসায়ী হিসেবে ব্যক্তি জীবনে হয়তো সে সফল, কারণ সরকারে দলে ছিল, ক্ষমতায় ছিল, মন্ত্রী ছিল, বড় বড় দলের, সেই হিসেবে হয়তো সুবিধা। ব্যবসায়ী, বাংলাদেশের ব্যবসায়ীদের আমি গবেষণা করে দেখেছি সবগুলোই রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া, এমনকি শিল্পপতিরাও হাতে গোনা 2-4 জন ছাড়া সবগুলোই রাষ্ট্রের এবং জনগণের টাকা লুটপাট করে আর বাইপাস অতিরিক্ত সুযোগ সুবিধা পেয়ে ধনী। সুতরাং তার সনদ কি আছে জানি না, কিন্তু যেহেতু আলোচনা একটা গুজব উঠেছে, গুজবের গজব, তো যা কিছু রটে তা কিছু না কিছু তো বটে। তো তিনি ব্যবসায়ী হিসেবে যেটুকু সফলতা পেয়েছেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, রাষ্ট্রের ছত্রছায়া। এর শুধু উনি না, বললামই তো, হাতে গোনা কয়েকজন ছাড়া বাংলাদেশের সকল ব্যবসায়ী রাষ্ট্রের সম্পদ চুরি করেছে, মানুষকে ঠকিয়েছে, রাষ্ট্রকে ঠকিয়েছে, ব্যাংককে ঠকিয়েছে, শ্রমিককে ঠকিয়েছে, শোষণ করছে, সেইভাবে ধনিয়েছে। সুতরাং ভাই আমির খসরু মাহমুদ চৌধুরী রাষ্ট্রীয় জীবনে তিনি কি করেছেন সেটাও আমরা দেখেছি, কিন্তু ব্যবসায়িক জীবনে তিনি সফলতা যেটুকু পেয়েছেন তার ব্যক্তিগত যোগ্যতায় বলে আমি মনে করি না। আমির খসরু মাহমুদকে আমি একটু হতভাগ্য মানুষ মনে করি। দেখেন উনি প্রথমবার 2001-এ যখন ওনাকে মন্ত্রী বানানো হয়, বাণিজ্য মন্ত্রী, উনি কিন্তু বেশি দিন মন্ত্রিত্বটা করতে পারলেন না। কিন্তু বিএনপির কিছু কিছু মন্ত্রী তখনও আমি যাদেরকে সামনাসামনি দেখেছি তার মধ্যে আমির খসরু একজন। আমার কাছে মনে হয়েছে যে উনি একেবারে মানে নিপাট ভদ্রলোক, আপনার অত্যন্ত সুব্যবহার করেন মানুষের সাথে। কিন্তু উনি ওই যে তাইওয়ানকে তাদের অফিস খুলতে দিয়ে, বাণিজ্য অফিস নামে, যেটা আসলে পৃথিবীর অনেক দেশে আছে, সেটা খুলতে দিয়ে উনি চাকরি হারালেন। আবার এখন আসলেন উনি এমন একটা অর্থনীতির জোড়া লাগাতে যেটার আসলে কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ বিএনপির যতগুলো মন্ত্রী আছে, 1 বছর পরে সবচেয়ে ব্যর্থ মন্ত্রী হিসাবে যে আমির খসরু মাহমুদ আপনার পিকচারে আসবেন, এতেই মোটামুটি আমি নিশ্চিতভাবে বলতে পারি
আমার মনে হচ্ছে লোকটা আসলে হতভাগ্য, মানে ব্যবসা বাণিজ্য হয়তো ভালো, কিন্তু আপনার অন্য দিক থেকে উনি একটা দুর্ভাগা মানুষ। আচ্ছা ফরিদ ভাই, আরেকটা জিনিস আপনার থেকে আমি জানতে চাই, যেটা হলো আপনি দেখেছেন যে ভারতে যে ককরোচ আন্দোলনটা হলো, এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে, কিন্তু জিনিসটা আন্দোলনটা মনে হলো যে বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে। যেইভাবে ওই যে আসিফ না কি যেন একটা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষক, যে আপনার ওই যে শরীফার গল্প নিয়ে মানে কিয়ামত করে ফেলেছিল, লাইভ করছিল, অনেকে লাইভ করছিল। তো এরা অনেক মানে এদের কি হয়ে গেছে, অনেক সাহস, যে মানে বাংলাদেশের সাফল্য পাওয়ার পর থেকে এখন সারা বিশ্ব দখলের স্বপ্ন দেখছে নাকি, কি মনে হয় আপনার? আসলে ওই বেগানা স্বাধীমে আব্দুল্লাহ দিওয়ানা, ভারতে কি হয়েছে তানে তারা লাভালাভি, কিন্তু পাকিস্তানের যে বেলুচিস্তান ভেঙে যাচ্ছে, কাশ্মীরে যে আজকে 20 জন মেরে ফেলেছে, এই ব্যাপারে কিন্তু তাদের টু শব্দটি করতে দেখবেন না। ভারতে কি হলে এটা না, তারা ভারতের ধ্বংস কামনা করে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ সর্বদা ভারতের ধ্বংস কামনা করে। আর যারা বিএনপি করে, জামাত করে, বা এই ঘরনার পেয়ারা পাখি, তারা তো 100% সারাদিন এরা স্বপ্ন দেখে কখন ভারত ধ্বংস হবে, কখন ইসরায়েল ধ্বংস হবে, এই স্বপ্নে তারা বিভোর। এটা এই দেশের মাদ্রাসাই পড়ুক আর ইউনিভার্সিটিতেই পড়ুক, তাদের সময় দেখবেন যে এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও সারাদিন স্বপ্ন দেখতেছে ভারত কখন ভাঙবে। কিন্তু এই ভারত ছাড়া যারা চলতে পারবে না, এইটা তাদের মাথায় নেই, এটা আপনি বুঝাইতেই পারবেন না, সম্ভবই না। কোথায় ভারত আর কোথায় বাংলাদেশ, তারা মনে করতে নিজেদের যে কি মনে করে, অথচ এদের কিন্তু ভারতে 5 পয়সা দাম দিবে না। ওই যে কলকাতার একজন সিদ্দিকুল্লাহ চৌধুরী নাকি কে জন্য দেখলাম একজন এমএলএ বললো যে পশ্চিমবঙ্গে মুসলমান নির্যাতন হয়, কয়টা আমরা বাংলাদেশ থেকে জানি, আমরা কলকাতা থেকে জানি না। বলছে আপনারা এগুলো বলবেন না, বললে আমরা আরো বিপদ করি। এই ধরনের ভিডিও আমরা দেখেছি, এই তো কিছুদিন আগে, মাসখানিক আগে এরকম ভিডিও আমরা দেখেছি। তো আমাদের বাংলাদেশের মানুষ সারাদিন স্বপ্ন দেখে এইভাবে, কারণ এদের মনে যে বেদনা, 47-এর চেতনা, 71-এ পাকিস্তান ভাঙার বেদনা, এগুলো তারা বলতে পারে না, তাই ওই দুধের স্বাদ ঘোলে মিটাইতে চায়। ধরে নেন নরেন্দ্র মোদী সরকার পতন ঘটলো, আসবে কে? নিশ্চয়ই কংগ্রেস সরকার। তো কংগ্রেস সরকার আইলে যে শেখ হাসিনারই ভালো হবে, আওয়ামী লীগের ভালো হবে, বেটার হবে শেখ হাসিনার জন্য। হ্যাঁ, বেটার হবে কিনা জানি না, কিন্তু আমি মনে করি যে অনেকেই মনে করে বেটার হবে, অনেকেই মনে করে বেটার হবে। কিন্তু না, ওনাদের আপনার যেই ধরনের পারিবারিক হৃদ্যতা, ওটা তো একেবারে ব্যক্তিগত সম্পর্ক। নরেন্দ্র মোদী সাহেবের সাথে শেখ হাসিনার সম্পর্কটা হলো রাজনৈতিক। আর কংগ্রেসের যারা প্রধান, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আমরা তো দেখেছি ওনাদের হৃদ্যতাটা কতটা আন্তরিক। সুতরাং আর ভারত তো আপনার তাদের যে ফরেন পলিসি, সেটা তো আপনার কোন দল ক্ষমতা এটার উপর খুব একটা নির্ভর করে না। এরা যারা এটা মনে করতেছে, ওই যে মনে আছে তো বিজেপি যখন 14 সালে ক্ষমতায় আসলো, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির পল্টনে মিষ্টি বিতরণ করেছিল। আপনার তো মনে থাকার কথা যে তারা খুব খুশি হয়ে গেছিল যে বিজেপি ক্ষমতায় আসছে। তখন তারা কংগ্রেসকে ফেলে দেওয়ার জন্য দোয়া করেছিল, বিজেপি ক্ষমতায় এসেছে, মিষ্টি বিতরণ করেছে, তারপরে তারা বুঝেছে যে হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। তেমনি যদি আবার এখানে কংগ্রেস সরকার আসে, এরা জানে না যে কি পরিণতি হবে, এরা জানে না তখন আরো আওয়ামী লীগের জন্য আরো ভালো হবে কিনা জানি না, তো খারাপ তো আর হবে না, এর চেয়ে তো আর খারাপ হবে না। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী যখন জননেত্রী শেখ হাসিনাকে সেখানে অতিথি হিসেবে গ্রহণ করেন, সর্বদলীয় সম্মতি নিয়েছেন। এই বাংলাদেশের বাঙ্গু, এদের কি ধারণা আছে যে ভারতের পররাষ্ট্র নীতি কি? শেখ হাসিনাকে কি বাংলাদেশে ভারত পাঠাই দিবে? এত সস্তা এটা হয়? এটা করবে কোনোদিন? এদের আসলে এখন কি বলবো, ওই যে বললাম যে এরা ওই যে বেগানার সাথে মেয়ে আব্দুল্লাহ দিওয়ানা, যার বিয়া তার খবর নাই, পরশির গুম কামাই, এদের অবস্থা তাই। জি। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে বাংলাদেশেও অনেক বোমা টোমা আপনার বিস্ফোরণ ঘটছে। আমাদের এক ভাই, উনি নিয়মিত প্রোগ্রাম দেখেন, লিখছে বোমা বিস্ফোরণ, সাভারে বোমা বিস্ফোরণের ঘটনা একটু আলোচনা শুনতেছে। আবার ঢাকা শহরেই একটা আপনার পাইপের মধ্যে বোমা দেখেছেন আপনি? হ্যাঁ দেখেছি। এগুলো রিহার্সেল করতেছে এরা, এগুলো রিহার্সেল। মানে উত্তরায় 2টা, সাভারে আবার পাইপ বোমা, তারপরে যে আপনার ওই যে রথযাত্রার দিন একটা বোমা, এইভাবে তারা এগুলো রিহার্সেল করতেছে। একটা সময় তারা এগুলো ঘটানো শুরু করবে, কারণ যেহেতু সবকিছুতেই পাকিস্তান আফগানিস্তান হচ্ছে, তো এইখানেও তো তারা এই পরিবেশ হবেই, এটাই স্বাভাবিক।
বাংলাদেশে ওগুলো রিহার্সেল করা শুরু করবে। তারেক রহমান সাহেব আসলে 2001 থেকে 6 যেটা দেখিয়েছিল যে জঙ্গিদের সাথে ওনার তখন আমরা ভালোবাসা জানতাম, আর এখন প্রধানমন্ত্রী হিসাবে আমরা যদি মনে করি যে উনি আপনার জঙ্গিদের কন্ট্রোল করতে চাইবেন, কিন্তু আমি যা বুঝতে পারছি কোনো ধরনের ওনার পক্ষে আসলে বাংলাদেশের জঙ্গিদের কন্ট্রোল করার কোনো সুযোগও নাই, সক্ষমতাও নাই, আর ইচ্ছারও আসলে ওইখানে অনেকের ঘাটতি আছে ওনার সরকারের মধ্যে। নিঃসন্দেহে আপনি তিনটা দারুণ কথা বলেছেন। আপনি যেহেতু কূটনীতিক, আপনি তো এগুলো ভালো বুঝবেন, কোনো সন্দেহ নাই। আপনি চমৎকার কথা বলেছেন যে ইচ্ছাও নাই, সাধ্যও নাই, এবং তারা তার কাঁধে চড়ে ক্ষমতায় এসেছে, তাই তারেক রহমান পারবে না। মানে কমপক্ষে তো ইচ্ছা থাকতে হবে, সাধ্য না থাকলে, যার সাধ্যও নাই ইচ্ছাও নাই, তাহলে সেটা কিভাবে সম্ভব? সম্ভব না। আরো সম্ভব না এই কারণে যে তারেক রহমানকে কুলাঙ্গার বলে গালি দেয়, তার চোখের দিক তাকাইতে পারে না ছাত্রদল বিএনপি দলটাকে কুলাঙ্গার বলে, তারপরে তাদের বিরুদ্ধে একটা টু শব্দটি করতে পারতেছে না। আপনি দেখেন সারা বাংলাদেশে মৌলবাদের যে উত্থান, বিএনপি নীরবে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই, তাদের কোনো উপায় নাই। তার চেয়ে বড় কথা, তারাও তো মৌলবাদী দল, নামে বিএনপি। যারা জামাতে ইসলাম করতে লজ্জা পায়, যারা সরাসরি দাড়ি টুপি রেখে জুব্বা পইরা জামাতে যাইতে লজ্জা পায়, যারা সরাসরি জঙ্গিবাদী হইতে লজ্জা পায়, তারাই তো বিএনপি করে। আর তো কোনো কারণ নাই। বিএনপি কেন করবে তারা মুক্তিযুদ্ধের পক্ষে? তাহলে পীড়িতি কাদের সাথে আমরা তো দেখতেছি। কারণ একটা মানুষকে তো আপনি তারেক রহমান কেমন এটা চেনার জন্য সেই মেকিয়াভেলির সেই বক্তব্য আমরা নিতে পারি যে তুমি যদি মানুষকে 1400 বছর আগেই তো হ্যাঁ প্রায় কত 1400 অনেক, হ্যাঁ মেকিয়াভেলি তো অনেক আগের, 1400-1500 বছরই হবে সম্ভবত। ধরেন 600 বছর আগে, সরি 1500 শতকে লিখে গেছে। তো উনি লিখে গেছে যে তুমি কাউকে যদি চিনতে চাও, তবে তুমি তাকে তার আশেপাশে কে আছে তা তুমি তাকে চিনে নিবা, দেখবা, তাহলে হয়ে যাবে। এবং তাই তারেক রহমানের আশেপাশে কে ঘুরে? শায়ক কি নারী বিদ্বেষী, খবিশ, আহলে খবিশ, চরম নারী বিদ্বেষী রাজ্জাক বিন ইউসুফ। তার পাশে কে করে? আহমকুল্লারা। তো এরা কারা? এদের চিনলেই তো বোঝা যায় তার আশেপাশে কে। তার আশেপাশে কিছু হাফচিঙ্কু বাম আর কিছু জঙ্গিরা ঘুরে, তাছাড়া আর কে? আমি তারেক রহমান সরকারেরকে অনেক শুভকামনা এখনো জানাইতে চাই, কিন্তু একটা জিনিস দেখেন ফরিদ ভাই, তারা যেটা করেছে, এমনকি বিএনপি যে সরকারটা তারেক রহমান সাহেব গঠন করেছে, এখানে কিন্তু তিনি অর্ধেকের বেশি পোস্ট দিয়ে দিচ্ছেন খুবই অনভিজ্ঞ, দুর্বল, এবং আপনার ওই যে এই ইউটিউব ফেসবুকে যারা কিছু এই যে জাহেদ বা আরেক দিকে আপনার ওই যে ববি হাজ্জাজ, তারপরে আপনার যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে পররাষ্ট্র উপদেষ্টা, এই লোকগুলো তো এই ধরনের, আবার আপনার বিকাশ নূর, তারপরে বিকাশ নূরের ডেপুটিকে উনি ইদানিং নিয়োগ দিয়েছেন, রাশেদকে নিয়োগ দিয়েছে। কোথায় আপনি অবশ্য বলেছেন যে মানে মান্না সাহেবকে দিলে যেটা হতো তার বিপরীতটা তারেক রহমান করছেন, কিন্তু তারেক রহমান কি বোঝেন না যে উনি আপনার এই যে 21শে আগস্টের যে গ্রেনেড হামলা থেকে উনি রক্ষা পেলেন যে পদ্ধতিতে, এটা আমি অন্য জায়গায়ও বলেছি। দেখেন, গ্রেনেড হামলা তারেক রহমান যদি করে থাকে বা হুকুম দিয়ে থাকে, সেটা তো আদালতে প্রমাণিত হয়েছে, তো সেটা তারেক রহমান কোন ক্ষমতা বলে দিয়েছেন? আমরা যদি প্যারালেল টানি যে জুলাইতে পুলিশের অ্যাকশন শেখ হাসিনা ইনস্ট্রাকশন দিয়েছেন, কিন্তু শেখ হাসিনা তো রাষ্ট্রের এক্সিকিউটিভ হিসাবে ইনস্ট্রাকশনটা দিয়েছেন, কিন্তু তারেক রহমান কোন বৈধতার আপনার বলে তিনি 21শে আগস্টের গ্রেনেড হামলার সাথে জড়িত হলেন? আর তিনি যেভাবে মুক্তি পেলেন, সেইটা ওনার জীবনে তো একটা জীবন ফিরে পাওয়া। এইরকম জীবন ফিরে পেলে মানুষ কিন্তু শুদ্ধ হয়, আপনার রাষ্ট্র ভালোভাবে চালানোর অন্তত চিন্তা ভাবনা করে। কিন্তু আমরা তারেক রহমান সাহেবকে খুব একটা কিন্তু 2001 থেকে 6 তারেক রহমান থেকে চেঞ্জ হতে দেখলাম না। আপনার কি মনে হয়? না, আমাদেরকে কেউ বুঝিয়েছিল তারেক রহমান 17 বছর ইংল্যান্ডে রয়েছে, বিলাতে রয়েছে, কোনো না কোনো পরিবর্তন হবে। আবার আমি কারো কাছে আমি নিজেই বিশ্বাস করতে চেয়েছিলাম এটা। তাহলে এখন বুঝেন তো, আপনার মতো বিজ্ঞ লোক যদি এটা বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করতেই পারে। আর সাধারণ কথা, একটা মানুষ সাধারণভাবে স্বাভাবিকভাবে, আমি যদি 17 বছর থাকি কোথাও কোনো উন্নত দেশে, তাহলে একটা মানুষ তো ভাবতেই পারে যে ফরিদের চিন্তা চেতনায় পার্থক্য থাকবে। আপনি যদি একটা সভ্য দেশে থাকেন, বা আমি কেন, কোনো অশিক্ষিত লোক যদি ইউরোপে যায়, আমরা ধরে নিব তার কিছু পরিবর্তন আসবে।
তারেক রহমানের কোনো পরিবর্তনই আসে নাই, কারণ তিনি পরিবর্তন হতে চান নাই। যদিও আমাকে বিএনপির কেউ কেউ বলেছিল সেখানে নাকি তিনি পলিটিক্যাল সায়েন্সের ডক্টরেট ডিগ্রি নিতেছেন। এমন যাক, তাহলে একটা জাতি একটা ভালো মানে একটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো হবে। কিন্তু দেখি যে উনি ডক্টরেট ডিগ্রি নেওয়া অত দূরের কথা, উনি বিলাই পালার উপরে মোটামুটি একটা ছোটখাটো ডিগ্রি নিয়েছেন। তার বাইরে তিনি কিছু করেছেন বলে আমার মনে হয় না। তার বাইরে তিনি কিছু করেছেন আমার জানা নাই। আর একটা ডিগ্রি নিয়েছেন, সেটা হলো ফরিদ ভাই একটু কিন্তু যোগ করি, আপনার জন্য সুবিধা হবে আলোচনাটা করতে। আমরা যদি তারেক রহমান সাহেবকে আপনার বিচার করি যে ওনার যে বিড়ালের প্রতি যে ভালোবাসা, এটা আমি খুব পছন্দ করি, মানবিকতার একটা চিহ্ন আছে। ভালোবাসা থাকা ভালো। কিন্তু আবার উনি যখন আপনার পেছনে বইয়ের একটা আলমারি রেখে ওই যে প্রোগ্রামগুলো করতেন, ওইখানে দেখা গেছে যে আপনার এই নিউজ পেপার ম্যাগাজিন টাইপের বই ছাড়া কিছু ছিল না। অর্থাৎ সুস্পষ্ট হয়ে গেছে যে তারেক রহমান সাহেবের সাথে কিন্তু বইপত্রের কোনো সংযোগ নেই। না, বইপত্রের সংযোগ থাকলে একটা মানুষের কথা, একটা মানুষের আলোচনা এরকম হইতে পারে না, প্রশ্নই আসে না। তারেক রহমানের সাথে বইয়ের কোনো সংযোগ ছিল না। বইয়ের সংযোগ থাকলে একটা মানুষ তার বডি ল্যাঙ্গুয়েজে এরকম থাকে না, তার আচরণ, তার লেখা থাকতো। তার 17 বছরে উনি অন্তত 17টা কলাম লিখতে পারতেন। আমরা জানি তিনি কিছুই লেখেন নেই। তার ফেসবুক পোস্টগুলো পড়লেও মনে হয় যে ওগুলো কেউ লিখে দেয়, তিনি নিজে আদৌ লেখেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, আমার সন্দেহ আছে তিনি নিজে থেকে লেখেন কিনা। তো এই মানুষটাকে আপনি যদি বলেন যে পড়ালেখা করেছে, এটা স্বাভাবিক। কারণ পাকিস্তান কি করেছিল, ওই যে পাকিস্তানের জেনারেলদের বাসায় একজন সাংবাদিক গিয়েছিল, তিনি তার সারা ঘরে তাকে দেখিয়েছে কোথায় তার কার্পেট কত দামি, কাঠ কত দামি, খাট কত দামি, যত জিনিস আছে, তৈজস্বপত্র কত দামি, এগুলো দেখাইতো। ওই সাংবাদিক পরে লিখেছিলেন যে আমি তন্ন তন্ন করে তার পুরো ঘর দেখলাম, কিন্তু একটা বই তো দূরের কথা পত্রিকাও খুঁজে পাইনি। তো অন্তত তারেক রহমানের পিছনে ম্যাগাজিন ছিল, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। কারণ পাকিস্তানের যারা প্রেসিডেন্ট হয় তাদের ম্যাগাজিনও থাকে না, পত্রিকাও থাকে না। ওই হিসেবে তারেক রহমান এক ধাপ এগিয়ে আছে আর কি, এই হিসেবে আমরা ধরে নিতে পারি। তবে এটা আমাদের জাতির জন্য ভাগ্য, এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। না, আরেকটা জিনিস বলি ফরিদ ভাই, আসলে আমাদের দেশের মানুষ তো মানে আমি বা আপনি যেভাবে খেয়াল করতে পারে ওই জিনিসটা খেয়াল করতে পারে না। তারেক রহমান সাহেব অ্যাপারেন্টলি আওয়ামী লীগের চেয়ে বেটার পিআর করেছে, আমি ধরে মানে আমার মনে হয় আর কি। কিন্তু এই পিআরের ত্রুটিগুলো দেখেন, ওনাকে তো পেছনে আপনার অন্তত একটা বই যদি দিতেই হয়, একটা ভালো করে পড়ুক না পড়ুক এমন একটা আলমারি সাজিয়ে দেওয়ার দরকার ছিল যে অন্তত আমরা দেখে বুঝতে না পারি। কিন্তু ওই ডিসপ্লেটা এত পুয়ার ছিল যে কি বলবো, এটা মানে খুবই দুঃখজনক। এখন পিআর গুলাও বুঝতে হবে যে ওরাও কিন্তু স্টান্ট বাজ। আপনি যেটা বলেছেন যে ওনার সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো ভালো ছিল, আমার ধারণা এগুলা ওই যে হুমায়ুন কবির টবির এরা লিখে দিত, ঠিক আছে। কিন্তু ওনাকে যে আরো ভালোভাবে প্রেজেন্ট করার সুযোগ ছিল সেটা তারা হাতছাড়া করেছে। এবং এটা বাংলাদেশের সব জায়গায় যে বইপত্রের সাথে না কারো কোনো কিন্তু সংযোগ নাই। রাষ্ট্র চালাবে, মন্ত্রী হবে, আপনার ডিপ্লোম্যাট হবে, কি বলে এই হবে সেই হবে, কিন্তু বই পড়বে না। এটা কিন্তু শুধু তারেক রহমান না। হ্যাঁ, আজকে একটা বই পেয়েছিলাম আমি কিছুক্ষণের জন্য, একজন হাতে দেখলাম, সেখানে লিখলো যে তারা বই পড়তেছে বিদেশিরা, যে লিডারশিপ কিভাবে ডেভেলপ করা যায়। বইটার শিরোনামই ছিল লিডারশিপ ডেভেলপের। আমি বইটা নিয়ে, তার হাতে বইটা ছিল, আমি আধা ঘন্টার জন্য আমরা যারা নিতেছিলাম, আমি তার কাছে রিকোয়েস্ট করলাম যে আপনার বইটা কি দেখতে পারি। উনি খুব পোলাইটলি সেটা এগ্রি করলেন। এবং দেখলাম যে ইউরোপ আমেরিকা তারা শুধু ক্যাসিনোতে যায় না, তারা শুধু বারে যায় না, তারা সবকিছুই করে। তারা তাদের লিডারশিপ কিভাবে ডেভেলপ করবে, মানে লিডারশিপকে স্কিল হিসেবে ধরেছে। তারা লিডারশিপকে মানে শুধু ওই যে মনোবৈজ্ঞানিক বিষয় ধরে নাই, লিডারশিপকে তারা স্কিল হিসেবে নিয়েছে। আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি এটা নিয়ে কয়েকটা পৃষ্ঠা আমি ছবি তুলে নিয়ে এসেছি, আমি ওটা নিয়ে মানে যতটুকু পেরেছি ওগুলো নিয়ে আমি পড়লাম, আর অবাক হয়ে গেলাম রাস্তায়, যে তারা লিডারশিপকে স্কিল হিসেবে নিল। আর আমাদের দেশে লিডারশিপ হলো যে মারামারি কাটাকাটি করতে পারে, যে বেশি মিথ্যা কথা বলতে পারে। আপনার দেখেন যে হিটলারকে আমরা যত গালি দেই, হিটলারের কত বড় একটা গ্রন্থাগার ছিল, বিশাল গ্রন্থাগার ছিল। চে গুয়েভারা, তার মা বাবা পৈতৃক সূত্রে তারা গ্রন্থাগার পেয়েছিল। ফিদেল কাস্ট্রো, তাদের বিশাল গ্রন্থাগার ছিল। প্রত্যেকে যত লিডার দেখবেন গ্রন্থাগার ছিল, লিখতো। তারেক রহমানের 17 বছরের জীবন অন্তত একটা বই তো তার লেখা দরকার ছিল, মিনিমাম একটা বই তো লেখা দরকার। আমাদের তো
এই যে আমরা এই 2 বছর অন্তত 4টা বইয়ের পাণ্ডুলিপি তৈরি করে ফেলেছি, তার তো অন্তত একটা বই লেখা দরকার ছিল। পৃথিবীর সব রাজনীতিবিদদের দেখবেন গ্রন্থ আছে, তারা গ্রন্থ রচনা করে, এবং ওই বায়াস না, ওই যে অন্যদের দ্বারা লিখিত না, নিজেরাই করে। আমি যে কোনো গ্রন্থাগারে যখন যাই গিয়ে দেখি ইউরোপ আমেরিকার তো সব সব রাজনৈতিক নেতার নিজস্ব গ্রন্থ আছে। এমনকি ভারতেরও দেখবেন যে একজন দেখলাম, একজনের বই ওই দিন পড়লাম যে মজদুর সে মিনিস্টার, অশিক্ষিত মানুষ ছিলেন, তিনি রাজনীতি করতেন মজদুর হিসেবে, তার রাজনীতির উত্থান ঘটেছিল এবং তিনি মন্ত্রী হয়েছিলেন। লেখা আছে মজদুর সে মিনিস্টার। আমি অবাক হয়ে গেলাম যে তারা সবাই লিখে গেছে, এবং তিনি বেশি পড়ালেখা করেন নাই। দেখেন, তাদের আত্মজীবনী আছে, তারা লিখে গেছে। আমাদের কোনো নেতাদের কোনো গ্রন্থ নাই, সব বায়াস। আমি একটু যোগ করি ফরিদ ভাই, এখানে আপনি খুব যেটা বলেছেন এটা দেখেন, বাংলাদেশে যত আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশিত হয়েছে রাজনীতিবিদদের, আমি দেখলাম যে সবচেয়ে বেস্ট বইটা কিন্তু এখনো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। আর কারো বইয়ে কিন্তু আপনি আমি আমার একটু মূল্যায়নটা দেই বইয়ের উপর, কারণ অনেকে বিশেষ করে বঙ্গবন্ধু যখন কিছু লেখেন বা এই বইয়ের, এটা তো আওয়ামী লীগ আপনার সার্থকভাবে বইটা প্রচার করতে পারে নাই, এবং আওয়ামী লীগের এইসব ব্যর্থতার জন্য তো আসলে আমার দুঃখের শেষ নাই, চুল ছিঁড়তে ইচ্ছে করে, কান্নাকাটি করতে ইচ্ছে করে। সত্যি বলেছেন, সত্যি। আপনার বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনী, জীবনী গ্রন্থ বা আত্মজীবনী গ্রন্থের মধ্যে এটাই বেস্ট বাংলাদেশে এই পর্যন্ত যা কিছু প্রকাশিত হয়েছে। এবং বঙ্গবন্ধু কিভাবে এটা লিখতে পারলেন, এইটা আমি যেটা বুঝেছি, আপনার বিশেষ করে যদি আত্মজীবনী লিখতে হয়, এটা যেই মানুষ যত গোছানো চিন্তা করতে পারে সে তত ভালো লিখতে পারে। আর বঙ্গবন্ধুর বইটা কেন ভালো হয়ে গেছে জানেন, এই বইটাতে কোনো ফালতু কথা নেই। আপনার 1 লাইনের কথা 1 লাইনে, 10 শব্দের কথা 10 শব্দে, 7 শব্দের কথা 7 শব্দে উনি লিখেছেন। আর বই লিখতে গেলে আমাদের লোকজন যেটা করে কি, আপনার 7 শব্দের কথাটাকে হয়তো 25 শব্দে লেখে, ফলে হয় কি বইটা আপনার তরল হয়ে যায় এবং এটা ডাইলুটেড হয়ে যায়, আপনার লম্বা হয়ে যায়, পড়তে গেলে খেয়ে হারায় ফেলি, মূল ঘটনা থেকে ভিন্ন দিকে চলে যায়। অসাধারণ একটা পুস্তক বঙ্গবন্ধুর। এটা তো অবশ্যই শেখ হাসিনা, শেখ রেহানা, ওনাদেরকে আমাদের বা যারা এই বই এটা খুঁজে পেয়েছেন পাণ্ডুলিপি, সবাইকে ধন্যবাদ দিতে হবে। এটা আমাদের দেশের ইতিহাসে একটা বিশাল সম্পদ। কিন্তু ওই যে আবারও দুঃখটা এটা হয় যে আওয়ামী লীগ কিন্তু এটা যে বাংলাদেশের রাজনীতিবিদদের লেখা সবচেয়ে ভালো গ্রন্থ এটাই প্রতিষ্ঠিত করতে পারলো না, অথচ গ্রন্থটা বঙ্গবন্ধুর রচনা। কেমন লাগে বলেন তো? শুধু এইটা না তো, এটা বললে আর তা অনেকে রাগ করবে, গুসা করবে। বঙ্গবন্ধুর আত্মজীবনী আমি অন্তত 100 জনকে টাকা দিয়ে কিনে দিয়েছি, আর বিক্রি করিয়েছি না হলেও 5000 কপি। আপনি কি জানেন যে 5000 কপি যে বিক্রি হয়েছে তার 4500 কিন্তু, এটা কমপক্ষে বললাম আর কি, এই 4500 কিন্তু যারা আওয়ামী লীগ করে না তারা কিনেছে। আমি আওয়ামী লীগকে বই কিনতে দেখি নাই। ইউ বিলিভ ইট অর নট, বঙ্গবন্ধু বই মেলা করতেছিলাম আপনার হাইকোর্টের ভিতরে, আমরা পারমিশন নিয়ে ওইখানে বই মেলা করতেছিলাম। ওই দিন আমি যুবরাজারকে যেন ছিল আমাদের সাথে। আপনি জানেন আমাদের কাছ থেকে বই জোর করে নিয়ে যেতেছে আওয়ামী লীগের লোকজন, বলে একজন এসে বলে সে আওয়ামী লীগের নেত্রী, তারা দিতে হবে। তাও আবার দেখেন, সে আইনের লোক, সে জোর করে নিয়ে যেতেছে, কারণ ওর ভিতরে তার কাস্টমার তো বাইরে থেকে আসে না, সব আইনজীবী না। আমি বলি টাকা দেন না কেন? কিসের টাকা? এই হলো তাদের মেন্টাল প্রিপারেশন। এটা আমি ফেসবুকে তখনই লিখেছিলাম। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করেছি, এমনকি বঙ্গবন্ধুর কঠোর সমালোচক যারা, তারাও এই বই কিনে নিয়ে গেছে। আমরা চেহারা দেখে বুঝতাম যে এই লোকটা বঙ্গবন্ধুর সমালোচক বা আওয়ামী লীগের সমালোচক। কিন্তু আমরা দেখেছি বঙ্গবন্ধুর বইটা যদি তারা ঠিক মতো এটা মার্কেটিং বলতে আমি বিক্রির কথা বলি নাই, মানুষের কাছে পৌঁছে দিতে পারত, তাহলে আমার মনে হয় বঙ্গবন্ধুর ভাষণের পরেই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা ছিল তার বই। আমি মনে করি এই আত্মজীবনীটা আমি তো কয়েকবার পড়েছি। আপনি যেটা বললেন যে আমি আসলে অবাক হয়ে গেছি, লেখক হিসেবে বঙ্গবন্ধু এত চমৎকার ছিল এটা আমাদের ধারণাই ছিল না, আমার না অনেকের। আমার কাছে কি মনে হয় জানেন, একটা শব্দ যোগ করে, আমার মনে হয় যে দেশ সৃষ্টি করাও বঙ্গবন্ধুর দায়িত্ব, একটা বই লেখারও বঙ্গবন্ধুর দায়িত্ব। এই দেশে আর কিছু কেউ করতে পারে করার কোনো ইচ্ছা নাই। সব এমনকি দেশের জন্য আবার জীবন দিব, ওটাও তার দায়িত্ব, এটাও তার দায়িত্ব।
এটাও তার দায়িত্ব। মানে দেশ সৃষ্টি করতে হবে, 14-15 বছর জীবনের 3/1 জেল খাটতে হবে, পরিবার পরিজন নিয়ে শহীদ হইতে হবে, রক্ত দিতে হবে, বই লিখতে হবে, ভাষণও দিতে হবে, সব তার করতে হবে। আর কারো কোনো দায়িত্ব নাই। আর অন্যদের দায়িত্ব হলো বঙ্গবন্ধুর সমালোচনা করা, গালি দেওয়া, এটাই তাদের দায়িত্ব। এবং বঙ্গবন্ধুর প্রতি অবিচার করা, বিশেষ করে আওয়ামী লীগের লোকজনকে বলবো যে না, এটা সত্য তো। বঙ্গবন্ধুর সম্পর্কে ভাষণ দিতে গেলে প্রকৃতপক্ষে তারা যখন দেখি বঙ্গবন্ধু নিয়ে ভাষণ দেয় 2 মিনিট পরেই কিন্তু আর 3 মিনিট পরে আর বঙ্গবন্ধু থাকে না, তখন শুধু কি যে বলে নিজেই জানে না। আমি তাদের ভাষণ শুনেছি তো। আমরা বঙ্গবন্ধু নিয়ে বলতে গেলে 1 ঘন্টা কথা বলবো, যে এর মধ্যে মানে 1 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার বঙ্গবন্ধু বলতে হবে না, বঙ্গবন্ধুর সম্পর্কেই বলতে থাকবো। তারা 3 মিনিট যদি বলে 2.5 মিনিট বঙ্গবন্ধু করে, কিন্তু মূল কোনো কথাই তারা বলতে পারে না। এটা দুর্ভাগ্যজনক সত্য। ওই যে বললাম লিডারশিপ কাকতালীয় ভাবে আজকে, আরে বইটা না, আচ্ছা আমি পরে আমি লিঙ্ক এখানে দিয়ে দেবো ওই বইটার। আমি দেখেন তারা যদি লিডারশিপটা তৈরি করতো তাহলে কিন্তু এরকম ঘটতো না। তারা যদি 1000 তরুণকে, 1000 বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 1000 সাধারণ ডিগ্রি কলেজের ছাত্র, 1000 ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা কলেজ, যেগুলো ওই কলেজগুলোতে এই 3000 মানুষ তৈরি করতো, মাত্র 3000। তারা যদি লিডারশিপ এদেরকে তৈরি করে, লিডারশিপ কিন্তু তৈরি করতে হয়। আপনি দেখেন বিপ্লবীও তৈরি করতে হয়। বিপ্লবী কিন্তু একদিনে হয় না। হুট করে এসে যোদ্ধা হইতে পারবেন, বিপ্লবী হইতে পারবেন না। বিপ্লবী হইতে গেলে আপনার দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। আর লিডারশিপ একদিনে হবে না, দীর্ঘদিনের প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। মিনিমাম একটা তরুণকে 4-5 বছর, যে ছেলেটা ইন্টারমিডিয়েটে পড়ে তার 2 বছর টানা তাকে তৈরি করতে হবে। যখনই সে কলেজে পা দেবে তখনই তাকে লিডার হিসেবে তৈরি করতে হবে। লিডারের কি গুণ, লিডারশিপের জন্য কি জানা দরকার। আপনি যদি না জানেন, তথ্য না জানি আমি কিভাবে লিডারশিপ নিব? এরা কিছুই জানে না। 2টা বক্সিং মারতে পারে, ঝগড়া করতে পারে, গলি দখল করতে পারে, তারাই নেতা হয়ে যায়। এটা সব দলেই। আপনি দেখবেন যে আমি একদিন আমার এক বন্ধুর বাসায় গেলাম, দেখি যে তার মেয়ে সমাজ কল্যাণে মাস্টার ডিগ্রি করতেছে। তার বইয়ের কিছু পেজ সে প্রিন্ট করে, আমি পড়তেছিলাম। ওইগুলো পড়তে গিয়ে দেখি তার কাছ থেকে ওটা আমি আমার ফটোকপি নিয়েছিলাম। দেখি ওইখানে রিক্রুটিং লেখা আছে, যে কিভাবে হাউ টু রিক্রুট ওয়ার্কার্স, মানে কিভাবে বাংলাদেশের রাজনৈতিক দলেরা নেতা রিক্রুট করে। পড়ার পর আমার মাথা নষ্ট হয়ে গেছে। এক জায়গায়ও লেখা নাই যে সেখানে মেধাবীদের নিয়েছে। এটা বিশ্ববিদ্যালয় পাঠ্য বই, সে ওগুলো পড়ে, ওগুলো পড়লে সে পরীক্ষা, আমি কি তোমার, হ্যাঁ আঙ্কেল এগুলো পরীক্ষা, আমি পরীক্ষা দিব। তার ওইগুলো প্রিন্ট নিয়ে আসছি। আমি অবাক হয়ে গেছি। সম্ভবত এখন আমার কাছে কোথাও না কোথাও কোনো মানে আপনার PDF করা আছে। আমি অবাক হয়ে গেলাম যে রিক্রুটের কোথাও বাংলাদেশে লেখা নাই। ওইখানে সমাজ কল্যাণ, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে সে পরীক্ষা দিবে, সেখানে লেখা আছে রিক্রুট করে হয় তার টাকা আছে, নয় তার লোকাল প্রভাব আছে, মাতব্বর শ্রেণীর লোক, অথবা সে গায়ে গতরে উচ্চতায় বেশি, ঝগড়া করতে পারে, এগুলো লেখা। কোথাও লেখা নাই সে মেধাবী, সে ভালো বক্তব্য দিতে পারে, এগুলো লেখা নাই। একটা জায়গাতেও লেখা নেই। এটা নিয়ে আপনার সাথে আমি একদিন আলোচনা করবো, যে হাউ টু রিক্রুট ওয়ার্কার্স ইন বাংলাদেশ, পলিটিক্যাল ওয়ার্কার্স ইন বাংলাদেশ। এই ব্যাপারে আপনার সাথে একদিন কথা বলবো। যদি, কারণ আপনার সাথে কেন বলবো, আপনি পারফেক্ট ব্যক্তি এটার সাথে আলোচনা করার জন্য। কারণ আপনি একজন কূটনীতিবিদ, তা আপনি তো লোকাল সম্পর্কেও জানেন। তো আসলে আমাদের A to Z মিল থাকতে হবে, টপ টু বটম একটা সাইকেল তৈরি করতে হবে। বিনা সুতার মালা না, সুতা দিয়েই মালা করতে হবে। মালা কিন্তু একটা পুঁতি, কিন্তু যখন এটা সুতায় বাঁধা হয় তখন সেটা মালা হয়, যত দামি হোক। তো এইখানে একটা সুতা থাকতে হবে। সুতা হলো নেতৃত্ব, টপ। আর মাঝখানে এদের বক্তা, লেখক, বুদ্ধিজীবী, রাজনৈতিক কর্মী। আবার অনেকেই দেখবেন যে কারো কারো আছে, কারো কারো আমি দেখেছি সব দলেই, যে কারো কারো ওয়ার্কার্স মানে রিক্রুট করার ক্ষমতা বেশি, এটা আলাদা জিনিস। কিন্তু পড়ে না, কেউ পড়ে না, কোথাও পড়ে না। আমি BNP লোকদের সাথে চলেছি, আওয়ামী লীগের লোকদের জনের সাথেও পড়েছি, কেউ পড়ালেখা করে না, কেউ না। মানে তারা এই যে 16 বছর, মনে করেন একটা ছেলের বয়স 40 বছর, তাহলে তখন তার 25 বছর ছিল। এই 16 বছরে এসে 16টা বই পড়া তো দূরের কথা, 16 পৃষ্ঠা বই পড়ে নাই, 16 পৃষ্ঠা বই পড়ে নাই। তাহলে তার নেতৃত্ব কি? এটা কিন্তু আমাদের নেতৃত্ব যদি তৈরি হতো তাহলে আমাদের দেশেরই লাভ হইতো। কিন্তু আমাদের দেশের নেতারা এগুলো ভাবে না। আমার নেতারা ভাবে কে আমার জন্য ভোট আইনে দিতে পারবে, কে আমার মারামারি করে আমাকে রাস্তা ক্লিয়ার করতে পারবে। কিন্তু এটা যে তার মূলত, এটা যে তার যে নিজের গর্ত নিজেই খোঁড়া, এটা তো বুঝতে পারতেছে না। এটা আমাদের দেশে গুরুত্বই দেয় না। ভারতে অন্তত প্র্যাকটিস করে,
ভারতে অনেক অশিক্ষিত মানুষ নেতা মন্ত্রী আছে, কিন্তু তারপর তারা পড়ে। এই যে অনেকেই বলছে না যে ভারতের লোক অশিক্ষিত, আমি এটা অভিযোগ করেছিলাম ভারতের নেতাদের। তারা কি বলেছে জানেন, কয় না তারা পড়ে, অশিক্ষিত হয়ে যদি না পড়ে তাহলে তো লাভ নাই, এরা পড়ালেখা করে। কয় দেখবা যে এরা 8 পাস 10 পাস 12 পাস বা 12 ফেল, কিন্তু তারা গ্রন্থ রচনা করা আছে। আমি বললাম তাই নাকি? বললাম হ্যাঁ, পরে দেখি খোঁজ নিয়ে দেখি তাদের কথায় সত্যতা রয়েছে। তো পড়তে হবে, তো না পড়লে তো আপনি আমার সাথে দ্বিমত হইতে পারেন, আপনার সাথে আমার রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু স্টাডি করতে হবে। বুদ্ধিবৃত্তিক চর্চা ছাড়া, আর বামপন্থীরা হলে শুধু বামপন্থীরা আজকাল বুদ্ধিবৃত্তিক চর্চা ছেড়ে দিয়েছে। আপনি কার কথা বলবেন?